সাভারের চামড়া শিল্পনগরীর বর্জ্য শোধনাগারের দূষিত পানি ফেলা হচ্ছে ধলেশ্বরী নদীতে। কঠিন বর্জ্যে সয়লাব খোলা জায়গাও। পানিগুলা এমন বিশ্রী গন্ধ আর কালো হয়ে যায়, রাত্রে ঘুমান যায় না। মাত্র কয়েক মাসের মধ্যে সিইটিপির মডিউল ও পাইপ অকেজো। সিইটিপির যে ট্রিটমেন্ট প্রসেস সেটা কখনোই স্ট্যান্ডার্ড হয়নি। পাম্প এবং প্রপেলার যেগুলো নিয়ে তাদের সঙ্গে আমাদের অবজেকশন ছিল, তারা চাচ্ছিল যে মাইল্ড স্টিলের পাম্প দিবে অথবা কাস্ট আয়রনের, চাইনিজরা। আমরা বলছি যে এসএস ছাড়া হবে না। দায় বিসিকের অভিযোগ শিল্প মালিকদের। বিসিকের সাবেক প্রজেক্ট ডিরেক্টর জাতির কাছে অনেক ভুল তথ্য দিয়েছে এবং চাইনিজ ঠিকাদার থেকে প্রচুর মুনাফা নিয়েছে। দেখছিলেন সময়ের বিশেষ শিরোনাম। সন্ধ্যার সময় সঙ্গে আছি সাজিদ রাজু এবং আমি কামরুজ্জামান মামুন। এবারে অন্যান্য শীর্ষ সংবাদ। ঢাকা ঘোষণার মধ্য দিয়ে শেষ হলো 136তম আইপিইউ সম্মেলন। অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করা, বৈষম্য নিরসন ও সামাজিক যোগাযোগ বাড়ানোর উপর গুরুত্বারোপ। জঙ্গিবাদ দমনে আইন শৃঙ্খলা বাহিনীর ভূয়সী প্রশংসা করলেন প্রধানমন্ত্রী। বললেন, উন্নত অনেক দেশের চেয়েও তারা বেশি সক্রিয়। 2015 সালের ইউএনডিপির মানব উন্নয়ন সূচকে 3 ধাপে গিয়েছে বাংলাদেশ। জলবায়ু চ্যালেঞ্জ মোকাবিলায় একটি শক্তিশালী রোডম্যাপ তৈরির পরামর্শ। রাজধানীতে ফিটনেসবিহীন যানবাহনের বিরুদ্ধে অভিযান, বৃহত্তর স্বার্থে দুর্ভোগ মেনে নেওয়ার আহ্বান মন্ত্রীর। বিকল্প ব্যবস্থা করে অভিযান চালানোর পরামর্শ বিশেষজ্ঞদের। এবং উজান থেকে নেমে আসা ঢলে সুনামগঞ্জে পানির নিচে 95,000 হেক্টর জমির বোরো ধান। ব্রাহ্মণবাড়িয়া ও ভৈরবেও তলিয়ে গেছে আধা পাকা ধান, ক্ষতিগ্রস্ত কৃষক। অন্য কোনো দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করা, সংসদে সমাজের বিভিন্ন শ্রেণীর প্রতিনিধিত্ব বাড়ানো এবং বিশ্বে বৈষম্য কমানো সহ 6টি বিষয়কে গুরুত্ব দিয়ে ঢাকা ঘোষণা গ্রহণের মধ্য দিয়ে শেষ হল 5 দিন ব্যাপী 136তম ইন্টার পার্লামেন্টারি ইউনিয়ন আইপিইউ সম্মেলন। সন্ধ্যায় রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের গভর্নিং বডির বৈঠক শেষে এসব সিদ্ধান্ত নেয়ার মাধ্যমে সম্মেলন শেষ হয়। পরে সংবাদ সম্মেলনে জাতীয় সংসদের স্পিকার শিরিন শারমিন চৌধুরী বলেন, বাংলাদেশের গণতন্ত্র ও 10ম সংসদের ওপর বহির্বিশ্বের যে আস্থা রয়েছে তা সফল আইপিইউ সম্মেলন সমাপ্তির মাধ্যমে প্রমাণ হয়েছে। 131টি দেশের প্রতিনিধিদের অংশগ্রহণে আইপিইউ সম্মেলনে কর্মসংস্থান সৃষ্টি করে বেকারত্ব ঘোচানো, শিক্ষা ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করা, সামাজিক যোগাযোগ বাড়ানোর বিষয়েও সিদ্ধান্ত নেওয়া হয়। এছাড়া অর্থনৈতিকভাবে উন্নতি করতে নারীর অংশগ্রহণ আরও বাড়ানোর বিষয়ে সিদ্ধান্ত নেয় ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের সদস্যরা। পাশাপাশি সম্মেলনে মানবাধিকার লঙ্ঘন বন্ধ ও গণতন্ত্র প্রতিষ্ঠা করতে নেওয়া বিভিন্ন পদক্ষেপের বিষয়েও সিদ্ধান্ত হয়। এবারই প্রথম বাংলাদেশে আইপিইউ সম্মেলন অনুষ্ঠিত হলো। ঢাকা ঘোষণায় 6টি বিষয়কে বিশেষভাবে চিহ্নিত করা হয়েছে এবং তার অধীনে কিছু কিছু বিষয়কে অন্তর্ভুক্ত করা হয়েছে। কিভাবে বৈষম্য নিরসন করা যাবে সেই বিষয়টির ব্যাপারে যে সুনির্দিষ্ট প্রস্তাবগুলো এসেছে তারই প্রতিফলন আমরা এই ঢাকা ঘোষণায় দেখতে পাচ্ছি। তরুণ প্রজন্মের জন্য আরো অধিক কর্মসংস্থান কিভাবে সৃষ্টি করা যায় এবং সামাজিক, রাজনৈতিক এবং অর্থনৈতিক বৈষম্যকে কমিয়ে আনার ক্ষেত্রে নীতিগত, আইনগত কি পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন সেই বিষয়গুলো এসছে। সকলের জন্য শিক্ষা, স্বাস্থ্য, বিশেষ করে চিকিৎসা ব্যবস্থা নিশ্চিতকরণ, সংসদকে আরো অধিক বেশি প্রতিনিধিত্বশীল করা, বাংলাদেশের গণতন্ত্রের উপর বিশ্বের গণতান্ত্রিক নেতৃত্বের এবং সংসদ সদস্যদের এবং সংসদ সমূহের যে পরিপূর্ণ আস্থা রয়েছে সেটাই এই সম্মেলনের মধ্য দিয়ে প্রমাণিত হয়।
সমগ্র বিশ্বে আজকে যে নানা ধরনের জঙ্গিবাদ সন্ত্রাস রয়েছে সেটাকে অতিক্রম করে তারা এসেছেন। আজকে তাদের সেই গণতন্ত্রের সফলতা দেখতেই তারা এসেছিলেন এবং আমরা তাদেরকে সেটুকু নিশ্চিত করেছি, সেটুকু উপহার দিতে পেরেছি। এটা যেন শুধু একটা কাগজের ঘোষণা না থাকে, এটাকে আমাদের বাস্তবে এটা আমরা একটা রূপ দিতে চাই এবং বাংলাদেশ এই ঘোষণার মাধ্যমে গ্লোবাল পার্লামেন্টারি কমিউনিটিকে লিডারশিপ দেওয়ার একটা বিরাট সুযোগ। কেননা এই ঘোষণাটা ঢাকায় আমরা ফর্মুলেট করি, ঢাকাতে এটার আনুষ্ঠানিক ঘোষণা হয়েছে। জঙ্গিবাদ দমনে দেশের আইন শৃঙ্খলা বাহিনীর ভূয়সী প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে পুলিশ অফিসার্স হাউজিং সোসাইটির প্লটের বরাদ্দপত্র 25 পুলিশ কর্মকর্তার মাঝে বিতরণের সময় এ প্রশংসা করেন তিনি। উন্নত অনেক দেশের চেয়ে বাংলাদেশের আইন প্রয়োগকারী সংস্থা এখন অনেক সক্রিয় বলেও মন্তব্য করেন তিনি। বিভাগীয় শহর ও জেলাগুলোতেও পর্যায়ক্রমে আইন শৃঙ্খলা বাহিনীর জন্য আবাসন ব্যবস্থা করা হবে বলে জানান প্রধানমন্ত্রী। বিভাগে এবং জেলায় জেলায় সেখানেও কিন্তু এভাবে আবাসন ব্যবস্থাটা করা যেতে পারে। কারণ সবাই যে এখানেই থাকবে তা তো না। এখন আমাদের অর্থনৈতিক কার্যক্রম সারা দেশব্যাপী আজকে গতিশীল। আমি এটুকু বলবো যে আমাদের দেশের নিরাপত্তার জন্য আর বিশেষ করে এই যে জঙ্গি দমনে আমাদের পুলিশ বাহিনী যে ভূমিকা রাখছে এবং পুলিশের সঙ্গে সঙ্গে অন্যান্য আনুষঙ্গিক যারা আমাদের গোয়েন্দা সংস্থাগুলি এবং অন্যান্য সংগঠনগুলি যেমন র্যাব, পুলিশ, তারপর অন্যান্য গোয়েন্দা সংস্থা সকলে মিলে যেভাবে কাজ করছে, বাংলাদেশ আমি মনে করি যে সারা বিশ্বের কাছে একটা দৃষ্টান্ত স্থাপন করতে পেরেছে। একটি বিষয় আমি আপনাদের নজরে আনতে চাই, আপনারা এটা নিজেরা উপলব্ধি করেছেন কিনা জানি না। অন্যান্য জায়গায় দেখা যায় যে ঘটনা ঘটার পরে তারপরে তারা মানে অপরাধীদের ধরে বা যা কিছু করে, কিন্তু আজ পর্যন্ত কিন্তু আমি এমনকি আমাদের উন্নত দেশগুলিতেও দেখলাম না যে ঘটনা ঘটার আগে কোথাও তারা এই ধরনের যারা এই ধরনের কর্মকাণ্ড করতে যাচ্ছে বা সন্ত্রাসী বা জঙ্গিবাদী কর্মকাণ্ডে লিপ্ত তাদেরকে তারা কিন্তু এ পর্যন্ত ধরতে পারেনি। এই দৃষ্টান্তটা আমরা বাংলাদেশে দেখাতে পেরেছি। 2015 সালের ইউএনডিপির মানব উন্নয়ন সূচকে 3 ধাপে গিয়েছে বাংলাদেশ। দুপুরে রাজধানীর এনইসি সম্মেলন কক্ষে এই তথ্য প্রকাশ করেন ইউএনডিপির মানব উন্নয়ন সূচক পরিচালক ডক্টর সেলিম জামান। এই সময় তিনি টেকসই পরিবেশ নিশ্চিত করা এবং জলবায়ু পরিবর্তনজনিত প্রভাব মোকাবিলার ক্ষেত্রে চ্যালেঞ্জ রয়ে গেছে বলে প্রতিবেদনে উল্লেখ করেন। সভায় জলবায়ু চ্যালেঞ্জ মোকাবিলায় একটি শক্তিশালী রোডম্যাপ তৈরির পরামর্শ দেন বিশেষজ্ঞরা। তবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, রোডম্যাপ অনুযায়ী কাজ করছে সরকার। উন্নয়ন ও অর্থনৈতিক অগ্রগতি অর্জনে বিকল্প নেই দক্ষ মানব সম্পদের। বিপুল জনসংখ্যা অধ্যুষিত ছোট এই দেশে মানব সম্পদে আমাদের প্রধান সম্পদ। তবে সামাজিক ও মানব সম্পদ উন্নয়নে বাংলাদেশের উন্নতি আশাব্যঞ্জক। এমন তথ্যই উঠে এসেছে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি ইউএনডিপির মানব উন্নয়ন সূচক 2015 এর রিপোর্টে। এতে দেখা যায় মানব সম্পদ উন্নয়নে বাংলাদেশ 3 ধাপ এগিয়ে উঠে এসেছে। ইউএনডিপির মানব সম্পদ উন্নয়ন পরিচালক সেলিম জামান। In human development as well as revisit. জাতিসংঘ প্রকাশিত 2015 সালে মানব সম্পদ উন্নয়নে বাংলাদেশের অবস্থান 139তম। সামাজিক ও মানব সম্পদ উন্নয়নে বাংলাদেশের উন্নতি ভালো, তবে জলবায়ু পরিবর্তন, পানি সমস্যা, অপুষ্টি, দারিদ্রতা ও শিক্ষা নিয়ে এখানে অনেক কিছু কাজ করার আছে। Complemented with actions at the global level. জলবায়ু পরিবর্তন সহ মানব তৈরি সমস্যা সমাধানে বিশ্ব নেতাদের একসাথে কাজ করার আহ্বান জানান বিশেষজ্ঞরা। একই সাথে চ্যালেঞ্জ মোকাবেলায় সরকারকে রোডম্যাপ তৈরি করে কাজ করার পরামর্শ দেন তারা। জলবায়ু পরিবর্তন সহ মানব তৈরি সমস্যার সমাধানে বিশ্ব নেতাদের একসাথে বসে কাজ করা দরকার। বাংলাদেশ এই চ্যালেঞ্জ মোকাবেলায় একটি রোডম্যাপ অনুযায়ী কাজ করতে পারে। এ সময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, সার্বিক উন্নয়নের নকশা তৈরি করে ইতিমধ্যেই দেওয়া হয়েছে প্রধানমন্ত্রীর কাছে। সার্বিক উন্নয়ন পলিসির একটি নকশা তৈরি করে ইতিমধ্যেই আমরা সরকারের কাছে প্রেরণ করেছি। সেই অনুযায়ী উন্নয়ন চলছে। তবে জলবায়ু পরিবর্তনে অতিরিক্ত কার্বন ডাই অক্সাইড তৈরিতে বিশ্বের বড় 5টি দেশই দায়ী বলে জানান পরিকল্পনা মন্ত্রী আহম মুস্তফা কামাল। জলবায়ু পরিবর্তন এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ।
এর জন্য পুরো বিশ্ব দায়ী। বিশেষ করে আমি বলবো চায়না, আমেরিকা, ব্রাজিল, রাশিয়া ও ইন্ডিয়া কার্বন ডাই অক্সাইডের জন্য দায়ী। এবছর মানব সম্পদ উন্নয়ন সূচকে শীর্ষস্থান ধরে রেখেছে ইউরোপের সুখী দেশ হিসেবে পরিচিত নরওয়ে। রিপোর্টে প্রতিবেশী দেশ ভারত ও পাকিস্তানের অবস্থান যথাক্রমে 131 ও 147তম। মামুন আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। সন্ধ্যার সময় আরো থাকছে। শিক্ষা বীমার প্রমাণপত্র জমা দেওয়ার পর মায়ের কোলে তুলে দেওয়া হলো শিশু 21কে। প্রতি বছর মেডিকেল রিপোর্ট জমা দিতে আদালতের নির্দেশ। লালমনিরহাটে ঝড়ে উপড়ে পড়া খুঁটি মেরামত করতে গিয়ে 4 জনের মৃত্যু। অনুরোধের পরও বিদ্যুৎ লাইন চালু করায় এই দুর্ঘটনার অভিযোগ এলাকাবাসীর। নিম্নমানের যন্ত্রপাতির ব্যবহার আর সঠিক তদারকির অভাবে মাত্র কয়েকটি ট্যানারির বর্জ্যই শোধন করতে পারছে না সাভারের চামড়া শিল্পনগরীর কেন্দ্রীয় বর্জ্য শোধনাগার সিইটিপি। সেখান থেকে বের হওয়া দূষিত পানি লম্বা পাইপ দিয়ে চোরা পথে ধলেশ্বরী নদীতে ফেলছে বিসিক। নিয়ম বহির্ভূত হলেও ট্যানারির কঠিন বর্জ্য ফেলা হচ্ছে অবৈধ ডাম্পিং ইয়ার্ডে। এখনও নির্মাণ হয়নি ক্ষতিকর ক্রোমিয়াম রিকভারি প্লান্টও। এ অবস্থায় আবারও প্রশ্নের মুখে নতুন শিল্পনগরীর ভবিষ্যৎ। মালিকপক্ষ বলছেন এর সম্পূর্ণ দায় বিসিকের। মঞ্জুর রহমান তোলা ছবিতে জুবাইর ফয়সালের রিপোর্ট। 2.5 ফুট ব্যাসার্ধের এই পাইপের কোনো অস্তিত্ব নেই চামড়া শিল্পনগরীর মূল নকশায়। কিন্তু বাস্তবতা হলো প্রায় 100 ফুট লম্বা পাইপটি ঝোপঝাড়ের আড়াল দিয়ে গিয়ে নদীর মধ্যে ফেলছে ট্যানারির দূষিত পানি। সাভারের নতুন চামড়া শিল্পনগরীর অগোছালো আয়োজনের সামান্য চিত্র এটি। পানিগুলা এমন বিশ্রীগন্ধ আর কালো হয়ে যায়, রাত্রে ঘুমান যায় না, ভালোর চাইতে খারাপ হইতেছে বেশি। প্রকল্পের ভেতরের চিত্র আরো বিচিত্র। একসময় বলা হয়েছিল খাবার উপযোগী পানি ছাড়া হবে নদীতে, কিন্তু তরল বর্জ্য শোধনের সবশেষ ধাপের ট্রান্সফার হাউস থেকে এ ধরনের ঘোলাটে আর দুর্গন্ধযুক্ত পানি যাচ্ছে নদীতে। সিইটিপির 8টি মডিউলের মধ্যে এখন পর্যন্ত প্রস্তুত হয়েছে 4টি, পরীক্ষামূলকভাবে চলছে মাত্র 2টি, বাকিগুলো এখনো নির্মাণাধীন। চালু হওয়া মডিউলের অধিকাংশ ক্লিপ আর পাইপও অকেজো হয়ে পড়েছে মাত্র কয়েক মাসেই। সিইটিপির যে ট্রিটমেন্ট প্রসেস সেটা কখনোই স্ট্যান্ডার্ড হয়নি এবং এই ট্রিটমেন্ট প্রসিডিউরটা একটা ফল্টি ডিজাইনের মাধ্যমে আছে। এখন যেটা পাইপগুলো আনছে এগুলো প্রি ইন্সপেকশন করা হয় নাই, এটা ঠিক। পাম্প এবং প্রপেলার যেগুলো নিয়ে তাদের সঙ্গে আমাদের অবজেকশন ছিল, তারা চাচ্ছিল যে মাইল্ড স্টিলের পাম্প দিবে অথবা কাস্ট আয়রনের, চাইনিজরা। আমরা বলছি যে এসএস ছাড়া হবে না। এই অবস্থায় সব ট্যানারে স্থানান্তরিত হলে তার চাপ নেয়ার সক্ষমতা নেই সিইটিপির, এমন মত শিল্প মালিকদের। তাদের দাবি বিসিকের অনৈতিক কর্মকাণ্ডই এ অবস্থার জন্য দায়ী। বিসিকের সাবেক প্রজেক্ট ডিরেক্টর ছিল আব্দুল কাইয়ুম, জাতির কাছে অনেক ভুল তথ্য দিয়েছে এবং এখানে উনি ব্যবসাও করেছে, ইট, বালি, সিমেন্ট সহ বিভিন্ন ম্যাটেরিয়ালস গুলো আছে উনি এখানে দিয়েছে এবং চাইনিজ ঠিকাদার থেকে প্রচুর মুনাফা নিয়েছে। অবশ্যই আমাদের কাছে এটা প্রমাণ আছে, আমরা প্রমাণ সহ দিতে পারবো। সংস্থাটির বিরুদ্ধে ওঠা এসব অভিযোগের ব্যাপারে জানতে চাইলে প্রকল্প পরিচালকের দপ্তর জানায় শিল্প মন্ত্রণালয়ের অনুমতি না থাকায় কথা বলবেন না তারা। কোনো সফলতা নেই কঠিন বর্জ্য ব্যবস্থাপনায়ও। স্বয়ংক্রিয় পদ্ধতিতে না হওয়ায় ক্ষতিকর ক্রোমিয়াম রিকভারি হচ্ছে না 1%। মেশিনে চাপ দিয়ে দলা বানিয়ে বিষাক্ত এই রাসায়নিক ফেলা হচ্ছে অবৈধ ডাম্পিং ইয়ার্ডে। এরকম উন্মুক্ত স্থানে ট্যানারির কঠিন বর্জ্য ফেলায় এরই মধ্যে দূষিত হতে শুরু করেছে আশেপাশের পরিবেশ। শুধু তাই নয়, সিইটিপির অধিকাংশ যন্ত্রপাতিতে ধরেছে মরিচা, সেখান থেকে বের হওয়া দূষিত পানি চোরাপথে যাচ্ছে ধলেশ্বরীতে। এসব কিছুই প্রমাণ করে কতটা গাফিলতি আর দায় সারা হয়েছে গুরুত্বপূর্ণ এই প্রকল্পটির বাস্তবায়নে। দায়িত্বপ্রাপ্ত সংস্থা বিসিক কি পারে এই অব্যবস্থাপনার দায় এড়াতে? জুবাইর ফয়সাল, সময় সংবাদ, সাভার, ঢাকা। ড্রাইভিং লাইসেন্স না থাকা, সঠিক কাগজপত্র ছাড়াই সড়কে গাড়ি চালানো সহ বেশ কিছু অনিয়মের দায়ে 2 চালককে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্ধ লক্ষেরও বেশি টাকা জরিমানা করেছেন বিআরটি এর ভ্রাম্যমাণ আদালত। যাত্রীবাহী বাস থামিয়ে অভিযান পরিচালনা করায় ক্ষোভ প্রকাশ করেন অফিসগামী মানুষ। যদিও বৃহত্তর স্বার্থে সামান্য দুর্ভোগ মেনে নিতে নগরবাসীর প্রতি অনুরোধ জানান সড়ক পরিবহন মন্ত্রী। এদিকে দিনের বেলায় ব্যস্ত সড়কে অভিযান না চালিয়ে রাতে বাস টার্মিনালে অভিযান চালানোর পরামর্শ পরিবহন বিশেষজ্ঞদের।
সকাল 10:15। রাজধানীর ব্যস্ততম সড়ক মানিক মিয়া অ্যাভিনিউতে একে একে থামানো হচ্ছে যাত্রীবাহী বাস। উদ্দেশ্য যানবাহনের সঠিক কাগজপত্র যাচাই বাছাই ও ফিটনেস পরীক্ষা। দীর্ঘ সময় ধরে বিআরটি এর এমন অভিযান চলায় অনেককেই বাধ্য হয়ে নেমে পড়তে হয় বাস থেকে। জরুরি কাজের উদ্দেশ্যে রওনা হওয়া যাত্রীদের সংখ্যা সঠিক সময়ে নির্দিষ্ট গন্তব্যে পৌঁছানোর বিষয়ে। মোবাইল কোর্টের নামে এই যে একটা বিড়ম্বনার যে বিষয় প্রতিদিন সকালে, মানে এই বিড়ম্বনা আর কতদিন পোহাবো আমরা? এইভাবে ঘন্টার পর ঘন্টা যাত্রা রাস্তার মধ্যে গাড়ি রাইকা মানুষকে হয়রানি করা, কি আইনে কি করবে সেটা তাদের ব্যাপার, কিন্তু আমাদের কেন হয়রানি হবো? সকালে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিদর্শনে আসেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। যাত্রী দুর্ভোগের কথা স্বীকার করে দেশের গণপরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা ফিরিয়ে আনতে কিছুটা ভোগান্তি মেনে নিতে যাত্রীদের অনুরোধ জানান তিনি। পার্মানেন্ট স্বস্তির জন্য আপনি সাময়িক কষ্টটা তো মেনে নিতে হবে, তা নাহলে তো কোনো সমস্যার সমাধান এদেশে হবে না। রাজধানীতে সিটিং ও গেট লক সার্ভিস বন্ধের মাধ্যমে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের নৈরাজ্য বন্ধ হবে বলেও মন্তব্য করেন মন্ত্রী। সিটিং, গেট লক এসব বিষয়গুলো যেন আর না থাকে এবং গাড়ি যাতে এগুলো করে অতিরিক্ত ভাড়া আদায়ের একটা ফন্দি, এটা যাতে বন্ধ হয়, এর পুনরাবৃত্তি রোধেই এই ব্যবস্থা নেওয়া। এদিকে যাত্রী দুর্ভোগ কমাতে দিনের পরিবর্তে রাতে অভিযান পরিচালনার পরামর্শ দিয়েছেন পরিবহন বিশেষজ্ঞরা। যখন আপনার রাত্রে টার্মিনালে থাকে বা ইয়েতে দাঁড়ায় থাকে, তখন তাদের ফিটনেস চেকগুলো করে ফিটনেসের সার্টিফিকেট দিয়ে দিবে। প্রতিটা গাড়ি থামায় থামায় রাস্তায় যদি আপনার এই ফিটনেস আর ট্যাক্স দেখতে চায়, তাহলে তো কোনোভাবেই সম্ভব না। গত 3 মাসে বিআরটি এর অভিযানে 5,564টি মামলা, প্রায় 90 লক্ষ টাকা জরিমানা, 261টি গাড়ি ডাম্পিং ছাড়াও 317 জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। রাশেদ বাপ্পি, সময় সংবাদ, ঢাকা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে সফররত সৌদি আরবের কাবা শরীফ মসজিদুল হারমাইনের ইমাম ও ভাইস প্রেসিডেন্ট শায়খ ডক্টর মোহাম্মদ বিন নাসির আল খুজাইম। এ সময় তার সঙ্গে মদিনার মসজিদে নববীর সিনিয়র ইমাম ও খতিব শায়খ ডক্টর আব্দুল মহসিন বিন মোহাম্মদ আল কাসিম উপস্থিত ছিলেন। দুপুরে প্রধানমন্ত্রীর কার্যালয়ে 4 সদস্যের এই প্রতিনিধি দলটি সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় মুসলিম দেশগুলোর মাঝে ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদারে বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক নিয়ে আলোচনা করা হয়। এর আগে সকালে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের থেকে চেক গ্রহণ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় সংস্থাটির বিভিন্ন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে ইন্টার পার্লামেন্টারি ইউনিয়ন IPU সম্মেলনে আগত চেক রিপাবলিকদের প্রতিনিধি দলের সঙ্গে প্রধানমন্ত্রী তার কার্যালয়ে সাক্ষাৎ করেন। এ সময় গণতন্ত্রকে আরও সুসংহত করতে বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। ইসলামিক ফাউন্ডেশনের 42তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আগামীকাল রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হবে ওলামা মাশায়েখ সম্মেলন। এতে প্রধানমন্ত্রী ছাড়াও পবিত্র কাবা শরীফ ও মসজিদে নববীর খতিব সহ সৌদি আরবের 6 জন আলেম অংশ নেবেন। আর এ উপলক্ষে আগামীকাল সকাল 10:30 থেকে রাজধানীর শাহবাগ এলাকায় যান চলাচল বন্ধ থাকবে। এছাড়া দুপুর থেকে বিভিন্ন সড়কে যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে। দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে যৌথ সংবাদ সম্মেলনে এই কথা জানান ডিএমপি কমিশনার ও ইসলামী ফাউন্ডেশনের ট্রাস্টি বোর্ডের গভর্নর। ইসলামিক ফাউন্ডেশনের 42তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত ওলামা মাশায়েখ সম্মেলনের জন্য প্রস্তুত সোহরাওয়ার্দী উদ্যানের পূর্ব পাশের বিশাল এলাকা। এরই মধ্যে তৈরি করা হয়েছে প্যান্ডেল এবং এর আশপাশের এলাকা জুড়ে লাগানো হয়েছে কয়েকশো নিরাপত্তা ক্যামেরা। আমন্ত্রিত অতিথিদের যাতায়াতের জন্য তৈরি হচ্ছে অস্থায়ী রাস্তা। সম্মেলনে সৌদি আরবের মসজিদে হারাম ও মসজিদে নববীর খতিবের সঙ্গে অংশ নেবেন দেশের প্রায় 2 লাখ আলেম ওলামা। সম্মেলনের শৃঙ্খলা ও নিরাপত্তার স্বার্থে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর নির্দেশনা মেনে চলতে সবার প্রতি অনুরোধ জানায় ইসলামিক ফাউন্ডেশন কর্তৃপক্ষ। সর্বস্তরের মা বোনদের কাছে, ভাইদের কাছে আমাদের আবেদন, সৌদি আরবের মেহমানরা আসছেন, এরা কিন্তু সৌদি আরবের বাদশার অত্যন্ত আস্থাভাজন প্রতিনিধি। যদি আমরা সফলভাবে এই অনুষ্ঠানটি সফল করতে পারি, আপনারা সহজেই বুঝতে পারবেন এরা যাওয়ার সাথে সাথে বাদশার কাছে এই রিপোর্টটি যাবে।
এদিকে ঢাকা মহানগর পুলিশ কমিশনার জানান, সারা দেশ থেকে সম্মেলনে অংশ নিতে আসা মুসল্লিদের যাতায়াতের সুবিধার জন্য জেলা অনুযায়ী আলাদা পার্কিং ব্যবস্থা রাখা হয়েছে। নির্দিষ্ট স্থানে গাড়ি রেখে পায়ে হেঁটে সম্মেলনে অংশ নিতে সবার প্রতি অনুরোধ জানান তিনি। 25টি জায়গায় আমরা কিন্তু ডাইভারশন দিব। লাল চিহ্নিত যে জায়গাগুলো দেখছেন, এই জায়গাগুলোতে কোনো ধরনের কোনো গাড়ি প্রবেশ করতে দেওয়া হবে না। দুটো রাস্তায় কোনো ধরনের কোনো যানবাহন চলাচল থাকবে না, এটা সম্পূর্ণ যানবাহন মুক্ত থাকবে। একটি হচ্ছে শাহবাগ থেকে মৎস্য ভবন, আর একটা হচ্ছে শাহবাগ হতে টিএসসি হয়ে যে রাস্তাটি আমাদের দোয়েল চত্বর দিকে গিয়েছে। নগরবাসীর সহযোগিতায় আইপিইউ সম্মেলনের মতো ওলামা মাশায়েখ সম্মেলনও সুষ্ঠুভাবে সম্পন্ন হবে বলে আশা ঢাকা মহানগর পুলিশ প্রধানের। খান মোহাম্মদ রুমেল, সময় সংবাদ, ঢাকা। সন্ধ্যার সময় আরো থাকছে। মাশরাফি যতদিন ফিট থাকবেন ততদিন বাংলাদেশ দলে খেলবেন। সাকিব, তামিম, মাশরাফি, মুশফিকের কোনো বিকল্প নেই বললেন বিসিবি সভাপতি। উজান থেকে নেমে আসা টানা পাহাড়ি ঢলে দেশের বিভিন্ন স্থানে বোরো ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। কৃষকরা বাধ্য হয়ে পানিতে ডুবে থাকা আধা পাকা ধান কেটে ফেলছে। ফসলের এই ক্ষতিতে দিশেহারা কৃষক। জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। গত কয়েকদিনের পাহাড়ি ঢলে সুনামগঞ্জে 25টি হাওরের বেড়িবাঁধ ভেঙে গেছে। কৃষি বিভাগ জানায় এতে 95,000 হেক্টর জমির ধান তলিয়ে গেছে। ক্ষতিগ্রস্ত হয়েছে জেলার কয়েক হাজার কৃষক। তাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে খননের কোনো উদ্যোগ না নেয় অল্প বৃষ্টিতেই নদী উপচে তলিয়ে যাচ্ছে ফসল। টানা বৃষ্টি আর পাহাড়ি ঢলে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে 4টি ইউনিয়নের 200 হেক্টর জমির আধা পাকা ধান পানির নিচে তলিয়ে নষ্ট হয়ে গেছে। বিভিন্ন হাওরে এরই মধ্যে কৃষকরা বাধ্য হয়ে ধান কেটে ফেলছে। বড় আশা করে এক বছর একবার ফসল করি, গরু বাছলে মারা যাবো যে অবস্থা, তো একবার পানি ছাড়া কোনো খুঁজা নাই। না পাইতেছি না যে কাটতে না কমো এই পানির কারণে, এই যে বৃষ্টি আর বৃষ্টি হইতেছে, আমরা কি নেতা হম আর কি কামো। এদিকে ভৈরব উপজেলায় মেঘনা ও কালী নদীর তীরবর্তী 4টি ইউনিয়নের ফসলি জমি পানির নিচে তলিয়ে গেছে। ধান ঘরে তোলার আগেই পাহাড়ি ঢলে ফসল ক্ষতিগ্রস্ত হওয়ায় দিশেহারা হয়ে পড়েছেন কৃষক। অবশিষ্ট ফসল রক্ষায় অনেকেই আধা পাকা ধান কেটে ঘরে তুলছেন। জমির ধানের উপরে 1 থেকে 1.5 হাত পানি, কোনো জমির উপরে 1 হাত পানি, কোনো জমির উপরে কিছু কম পানি। এই জন্য এবছর কৃষক একেবারে আগানগরের কৃষক সব দিশেহারা। যে জমিগুলি কাটলে 15 দিন পরে এইগুলার পানি এসে গেছে 15 দিন আগে, কাজে এখন এই জমি কাটা আমাদের পক্ষে সম্ভব নয়। খুব একটা ফলন পাওয়া যাবে না। কৃষক এই ডুবে জমিগুলা আধা ফাঁকা ধানগুলা কর্তন করছে, এর থেকে 10 থেকে 15% ফলন পাওয়া যাবে। নেত্রকোনায় ধনু নদীর বাঁধ ভেঙে 16,880 হেক্টর জমির বোরো ধান প্লাবিত হয়েছে। হাওর অঞ্চল পরিদর্শন করে ক্ষতিগ্রস্তদের সহায়তা দেওয়ার আশ্বাস দিয়েছেন কৃষি মন্ত্রণালয়ের সচিব ও ময়মনসিংহ বিভাগীয় কমিশনার। গত রোববার বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলে ভেঙে যায় মোহনগঞ্জ উপজেলার জালালপুর পয়েন্টে ধনু নদীর চর হাইদা বাঁধ। ফেরদৌস নির্ঝর, সময় সংবাদ। 44 দিন পর মায়ের কোল পেল চট্টগ্রামে কুড়িয়ে পাওয়া শিশু 21। শিক্ষা বিমান প্রমাণপত্র জমা দেওয়ার পর আদালতের নির্দেশে দুপুরে তাকে নতুন বাবা মায়ের কাছে হস্তান্তর করে চট্টগ্রাম হাসপাতাল কর্তৃপক্ষ। আর 21কে আলোকিত মানুষ হিসেবে গড়ার প্রত্যাশা নতুন অভিভাবকদের। এদিকে প্রতি বছর অন্তত একবার 21-এর মেডিকেল রিপোর্ট আদালতে জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী। চট্টগ্রাম থেকে শফিকুল আলমের পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। শিশু 21কে নিজের কোলে পেয়ে অন্যরকম এক প্রশান্তির ছাপ মা শাকিলার চোখে মুখে। দীর্ঘ 19 বছর নিঃসন্তান থাকার পর একটি সন্তান প্রাপ্তিতে আনন্দে আত্মহারা হয়ে পড়েন শাকিলা। আর শিশু 21 ফিরল পৃথিবীর শ্রেষ্ঠতম নিরাপদ আশ্রয়ে। খুবই আনন্দিত আমি, অত্যন্ত খুশি আমি। এর চেয়ে বেশি কিছু বলার ভাষা আমার নেই। একজন বাবা মা সন্তানকে যেভাবে মানুষের মতো মানুষ করে, আমি ঠিক সেভাবেই মানুষ। যেহেতু আমরা দায়িত্ব নিয়েছি, আমরা চেষ্টা করব এটা একজন সুনাগরিক হিসেবে গড়ে তোলার জন্য, দেশ ও সমাজের জন্য কাজে আসতে পারে এরকম কিছু করার জন্য আমাদের সর্বদা সচেষ্ট থাকব। এর আগে অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক জান্নাতুল ফেরদৌসের আদালতে 10 লাখ টাকার শিক্ষা বিমার প্রমাণপত্র জমা দেন জাকির শাকিলা দম্পতি। কাগজপত্র যাচাই শেষে শিশুটিকে তাদের কাছে হস্তান্তরের নির্দেশ দেন বিচারক। পরে নতুন মায়ের কোলে 21কে তুলে দেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ। বিজ্ঞ আদালত আদেশে বলছে প্রতি বছর জানুয়ারি মাসে প্রথম সপ্তাহে বিজ্ঞ আদালতে একবার নিয়ে এসে তার শারীরিক অবস্থা জানাতে হবে। এতদিন তো আমাদের আইনার প্রকোষ্ঠের মধ্যে বড় হচ্ছিল, বাচ্চাটা আসলে বাইরের আলো বাতাসের সংস্পর্শে আজকেই প্রথম আসছে। বিজ্ঞ আদালতের মাধ্যমে বাচ্চাটাকে একজন আইনগত অভিভাবকের কাছে হস্তান্তর করতে পারে আমরা খুবই খুশি। আমরা একটা
নবজাতক নিয়ে কাজ করেছি। এটা হচ্ছে মানবিক মূল্যবোধ থেকে সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে কিন্তু বাচ্চাটা এখন একটা ঠিকানা খুঁজে পেয়েছে, এটা আমার সন্তুষ্টি আমার কাছে। গত 21শে ফেব্রুয়ারি নগরীর কর্নেলহাট এলাকার একটি নর্দমা থেকে শিশু 21কে উদ্ধার করেন স্থানীয়রা। এরপর থেকে শিশুটি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের নবজাতক ওয়ার্ডে চিকিৎসাধীন রাখা হয়। 21কে দত্তক নিতে আদালতে আবেদন করেন 16 নিঃসন্তান দম্পতি। দফায় দফায় শুনানি শেষে গত 29 মার্চ চট্টগ্রাম মেডিকেল কলেজের চিকিৎসক জাকির ইসলাম দম্পতিকে দত্তক নেয়ার অনুমতি দেন আদালত। সময় সংবাদ, চট্টগ্রাম। দেখছেন সন্ধ্যার সময়। আমার বাসায় গিয়ে রং করছে, স্বর্ণের কাজ করতে ইচ্ছে হয়। আমি চাকরির চাপিন হব। 20 বছর আগে যখন কেউ জিজ্ঞেস করতে বড় হয়ে কি হবো, একবার এক একটা বলতো। কখনো বলতাম টিচার, কখনো সিঙ্গার, কখনো ক্রিকেটার। সবচেয়ে বেশি যে কাজটা করতাম সেটা হচ্ছে মানুষের খাতায় অটোগ্রাফ দিয়ে বলতাম। এমন কিছু অদ্ভুত ভাবনা ইন্সপায়ার করেছিল 20 বছর আগে জার্নিটা শুরু করতে। এখন নতুন ভাবনাগুলো নিয়ে এগিয়ে যাচ্ছি পরের বিষয়ের জন্য। চলো বহুদূর। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত লিওনি মার্গারিটা কুলেনারা। বিকেলে চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে সাক্ষাৎ হয়। এ সময় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। বৈঠকে সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি তুলে ধরেন বিএনপি নেতারা। পাশাপাশি দুদেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়েও মার্গারিটার সঙ্গে আলোচনা হয় বলে জানা গেছে। স্থানীয় সরকারকে দুর্বল করে কেউ রাষ্ট্র ক্ষমতায় থাকতে পারবে না বলে মন্তব্য করেছেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল। সকালে রাজশাহী নগর ভবনে একথা বলেন তিনি। মন্ত্রণালয়ের দ্বিতীয় দফা বহিষ্কার আদেশের বিরুদ্ধে উচ্চ আদালত স্থগিতাদেশ দেওয়ার পর আজ সকালে নগর ভবনে আসেন রাজশাহীর মেয়র বুলবুল। এ সময় মেয়রের জন্য নির্দিষ্ট কক্ষটি খুলে দেওয়া হয়। পরে তিনি স্থানীয় নেতাকর্মী এবং কাউন্সিলরদের নিয়ে কক্ষে বসেন। এ সময় সিটি কর্পোরেশনের কার্যক্রম নিয়ে খোঁজ খবর নেন মেয়র। 2013 সালের 17 সেপ্টেম্বর সিটি মেয়র হিসেবে দায়িত্ব নেন বিএনপি নেতা মোসাদ্দেক হোসেন বুলবুল। নাশকতা সহ 19 মামলার মধ্যে 4টিতে পুলিশ চার্জশিট দেয় 2015 সালের 7 মে মেয়র পদ থেকে তাকে সাময়িক বহিষ্কার করে স্থানীয় সরকার মন্ত্রণালয়। পরে গত বছরের 10 মার্চ বুলবুলের বরখাস্তের আদেশ অবৈধ ঘোষণা করে আদেশ দেন উচ্চ আদালত। এরপর গত রোববার দায়িত্ব নিলেও বিশেষ ট্রাইব্যুনালে থাকা মামলা আমলে নিয়ে দ্বিতীয়বারের মতো বুলবুলকে সাময়িক বরখাস্ত করে স্থানীয় সরকার মন্ত্রণালয়। লালমনিরহাটে বিদ্যুৎ স্পৃষ্টে 4 জনের মৃত্যু হয়েছে। সকালে হাতীবান্ধ উপজেলায় এই দুর্ঘটনা হয়। স্থানীয়রা জানান, ঝড়ে ভেলাগুড়ি ইউনিয়নের কাছিম বাজার এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়। পরে সংযোগটি মেরামতের কাজ শুরু করে স্থানীয় 4 ইলেকট্রিশিয়ান। এ সময় সংযোগ বিচ্ছিন্ন রাখার অনুরোধ করা হয় বিদ্যুৎ কার্যালয়ে, কিন্তু মেরামত চলাকালীন হঠাৎ করেই বিদ্যুৎ সংযোগ চালু করায় স্পৃষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যান মিল্টন হোসেন, খোরশেদ ও ফেরদৌস আলম। আহত উকিল হোসেনকে হাসপাতালে নেয়ার পর মৃত ঘোষণা করেন চিকিৎসক। 11,000 লাইনে কারেন্ট দেওয়ার পর ওই কাজ করার সময় কারেন্ট দেওয়ার পর ওরা পড়ছে, মানে একজন ধরছে উপরে আর 2 জন টানা ছিল তার। এই ঘটনার জন্য যারা দায়ী হবে তদন্ত সাপেক্ষে তাদের শাস্তি আমি দাবি করছি এলাকাবাসীর পক্ষ থেকে। সম্পূর্ণ বিদ্যুৎ পোলের মধ্যে সঞ্চালন হওয়ার কারণে তারা 3 জন স্পট ডেথ হয় আর একজনকে হাসপাতাল নিয়ে যাওয়ার পথে সেও মারা যায়। এ ব্যাপারে আমরা এখনো অভিযোগ পাইনি। অভিযোগ পাইলে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করব। টি-20 থেকে বিদায় নিলেও ফিট থাকলে রঙিন পোশাকের ক্রিকেটে মাশরাফি বাংলাদেশ দলের জন্য অপরিহার্য ক্রিকেটার। এমন মন্তব্য করেছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। অধিনায়ক হিসেবে তার বিকল্প হয় না বলেও মনে করেন তিনি। আল মামুনের ক্যামেরায় শ্রীলঙ্কা থেকে বিস্তারিত জানাচ্ছেন হুমায়ুন কবির রোজ। হয়তোবা আচমকা ডিসিশন নিয়েছি, এর পেছনে ধরেন অত বিরাট কিছু আমি চিন্তা করিনি। যদি বলেন যে কেন, বলবো যে এত বেশি চিন্তা করিনি। জাস্ট মনে হয়েছে যে আমি আর টি-20 খেলতে চাই না, এটাই।
বোর্ডের চাপের কারণে কি মাশরাফি অধিনায়কত্ব ছাড়ছেন? এ প্রশ্নের জবাব এভাবেই দিয়েছেন ম্যাশ। তবে বাস্তবতা হলো বল হাতে তাকে হয়তো আর ছুটতে দেখা যাবে না টি-20 ফরম্যাটে। নানা প্রশ্নে জর্জরিত বিসিবির সভাপতিকেও আবেগ ছুঁয়েছে। বললেন 7 বার হাঁটুতে অস্ত্রোপচার করা মাশরাফি ফিট থাকা পর্যন্ত তিনি বাংলাদেশ দলের অপরিহার্য সদস্য। ও যদি ফর্মে থাকে, ও যদি ফিট থাকে, তাহলে ওরা বাদ দেবে কে? এখন ও যদি নিজেকেও যদি না খেলতে যায়, দ্যাট ইজ এ ডিফারেন্ট ইস্যু। কিন্তু আমাদের তো বাদ দেওয়ার কোনো সুযোগ নেই, কারণ এখন পর্যন্ত আমি যদি আমাকে কালকে বলেন হি বোল্ড রিয়েলি ওয়েল, এবং আসার পর আমি ওকে বলছি হি ওয়াজ দ্য বেস্ট বোলার। 2020 অস্ট্রেলিয়া টি-20 বিশ্বকাপ নিয়ে ছক কষছেন বাংলাদেশ কোচ হাতুরু সিং এ। তাই টি-20-র জন্য আগামীর দল তৈরি করতে তরুণদের প্রাধান্য দিচ্ছেন তিনি। তাই কিনা সিনিয়র ক্রিকেটারদের এই ফরম্যাট থেকে দলের বাইরে রাখতে চাইছেন, এমন প্রশ্ন উড়িয়ে দিয়ে দলের সিনিয়র ক্রিকেটারদের বিকল্প নেই বলে মন্তব্য বিসিবি সভাপতির। লাস্ট পরশুদিন আমার সাথে রাত্রে যখন কথা হয়, তখন তামিম, সাকিব, মুশফিক, মাশরাফি আমরা বসছিলাম। এই ডিসিশনটা ওদেরকেই নিতে হবে। ওরা কখন কি করবে না করবে এটা আমাদের বলার চেয়ে ওদের নিজের প্ল্যানটা থাকাই ভালো। অথচ কদিন আগেও টেস্ট দল থেকে সিনিয়র ক্রিকেটার মাহমুদুল্লাহ রিয়াদের বাদ পড়ার কারণ হিসেবে বিসিবি প্রধানের ব্যাখ্যা ছিল ধারাবাহিক ফর্মে না থাকলে যে কেউ দল থেকে বাদ পড়তে পারে। হুমায়ুন কবির রোজ, সময় সংবাদ, কলম্বো, শ্রীলঙ্কা। সন্ধ্যার সময় পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। ঢাকা ঘোষণার মধ্য দিয়ে শেষ হলো 136তম আইপিইউ সম্মেলন। অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করা, বৈষম্য নিরসন ও সামাজিক যোগাযোগ বাড়ানোর উপর গুরুত্বারোপ। জঙ্গিবাদ দমনে আইন শৃঙ্খলা বাহিনীর ভূয়সী প্রশংসা করলেন প্রধানমন্ত্রী। বললেন, উন্নত অনেক দেশের চেয়েও তারা বেশি সক্রিয়। 2015 সালের ইউএনডিপির মানব উন্নয়ন সূচকে 3 ধাপে গিয়েছে বাংলাদেশ। জলবায়ু চ্যালেঞ্জ মোকাবিলায় একটি শক্তিশালী রোডম্যাপ তৈরির পরামর্শ। সাভারের চামড়া শিল্পনগরীর দূষিত পানি ফেলা হচ্ছে ধলেশ্বরী নদীতে। কঠিন বর্জ্যের সয়লাব, খোলা জায়গাও। সিইটিপির সক্ষমতা নিয়ে প্রশ্ন, বিসিকের ওপর দায় চাপালেন শিল্প মালিকরা। এবং উজান থেকে নেমে আসে ঢলে সুনামগঞ্জে পানির নিচে 95,000 হেক্টর জমির বোরো ধান। ব্রাহ্মণবাড়িয়া ও ভৈরবেও তলিয়ে গেছে আধা পাকা ধান, ক্ষতিগ্রস্ত কৃষক। এই ছিল সন্ধ্যার সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময় নিউজ.টিভি আর সঙ্গে থাকুন সময়।